এখনো আসছে না কেন? রোহিণী, শ্যামলীকে একটা ফোন করতো। হ্যাঁ, ওই তো এসে গেছে। দাদু ভাই, দাদু ভাই, চল চল, আস্তে 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 হটাও। বসো দাদু। দাদু ভাই, যা ভেলকি দেখালে না তুমি, কোথায় এমন ভেলকি এখন দেখাবো আমরা তা না। আমাদের ব্যাটনটা তোমাকে তুলে নিতে বলেছিল কে বলো তো? হ্যাঁ, ভেলকের কোথায় দেখাতে দিলে দাদু? ভেবে তো ছিলাম অনেক কিছুই, কিন্তু সেই তো তোমরা টেনে হিস্ট্রেই জোড়াবাড়িতে নিয়ে এলে। তা জোড়াবাড়িতে না এলে তুই কোথায় যেতে শুনি? কোথায় ভেবেছিলাম একটু স্বর্গে বসে আঙুর টাঙুর খাবো, একটু চারপাশটা সুন্দর করে দেখবো, তা না। আপনি চুপ করবেন? খালি উল্টো পাল্টা কথা না। স্বর্গে বসে আঙুর খাচ্ছে, আঙুর খাওয়ার হলে এখানে বসে আঙুর খান। নতুন বিয়ে করেছেন, তার মধ্যে দায়িত্ব নেই আপনার। এই তুমি ধমক দিচ্ছ না কেন? এদিকে এসো, ধমক দাও। উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। ধমক? সে ধমক টমক যাই দাও না কেন, তাই মনে প্রাণে চাইছিলাম ওখান থেকে আমি বেরিয়ে আসতে পারি। চারিদিকে সারাক্ষণ ধরে ডাক্তার, নার্স, ওষুধ, আর ভালো লাগছিল না ওখানে। দাদু ভাই, সব কিছু করেছে কিন্তু এই শ্যামলী। কত বড় যুদ্ধ জয় করে জমের মুখ থেকে তোমাকে ফিরিয়ে নিচ্ছে জানো দাদু ভাই? কত কঠিন পথ পেরিয়ে দণ্ডি কেটে মহেশ্বরের মাথায় জল ঢেলেছে। জানি তো, সবই তো জানি, শুধু এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। হাসপাতালে যখন শুনেছি এই কথা, তখন থেকে এই প্রশ্নটাই করে যাচ্ছি যে কেন, কেন শ্যামলী, কেন? নিজের জীবন থেকে তো কেটে বাদ দিয়ে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছেন, তারপরেও কেন, কিসের জন্য? উফ, ঠাম্মি যে কি করে না। অনন্যার সামনে এসব প্রসঙ্গ কি না তুললেই নয়। উফ ঠাম্মি, তুমি সেই এক কথা বলে চলেছো। হাসপাতালে সবার একেবারে মুখস্থ হয়ে গেল এই কথা শুনতে শুনতে। অন্য কোনো কথা বলো না। আচ্ছা, এতদিন বাদে তো স্যার বাড়িতে ফিরে এলেন। একদিন স্যারের চিন্তায় সবার নাড়া খাওয়া মাথায় উঠেছিল। আজ সবাই মিলে খাওয়া দাওয়া করলে হয় না? আচ্ছা, তুই সাজেস্ট কর তো কি খাওয়া যায়। ওর বাবা, এটাও আমি সাজেস্ট করবো? না না, আমি বলেছি বলছি সবাই মিলে বাঙালি কোনো রান্না করা যায় কি কি? কচি পাটার মাংসের ঝোল করা হয় না? এখন খেতে পারবে না সব। আরে কেমন খেতে পারবে? চিংড়ি মাছের ঝাল, কচি পাটার ঝোল। না, এক সেকেন্ড, আমি না এটা বুঝতে পারছি না, কোথায় আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম সেটা নিয়ে কারো, মানে এখন তোমরা আমার সঙ্গে বসে খাবারের গল্প করবে? অনন্যা নিশ্চয়ই এই দণ্ডি কাটার ব্যাপারটা নিয়ে ভেবে চলেছে। না না না, ওর সাথে আমাকে কথা বলতে হবে। এই ব্যাপারটার মধ্যে আমাকে ঢুকতেই হবে। এই থানা থেকে ফোন করেছিল, ওরা আজকে অনন্যার গাড়িটা রিলিজ করে দিতে চায়, তো ওখানে গিয়ে তো সই করে গাড়িটা ছাড়াতে হবে। অনন্যা, তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি গিয়ে ছাড়িয়ে আনছি। আরে বাবা, কি দরকার? আহা, আমি আছি তো। আমি থাকতে আপনি যাবেন কেন বলুন তো? এত একটা ঝড়ঝাপটা গেল, সবাই হসপিটাল থেকে ফিরেছেন, রেস্ট নিন না, আমি নিয়ে আসছি। তুমি যাবে? হ্যাঁ। সই করে নিতে হবে কিন্তু। আরে হ্যাঁ, সব পারবো, অসুবিধা হবে না তো? আরে না রে বাবা, কি সে বলে। যাও। হ্যাঁ, ঠিক আছে। রূপ, প্রিয়া, তোরা বরং এই দাদু ভাইকে নিয়ে ওর ঘরে নিয়ে। কাকিমা, বলছি যে আমার মতে বনির ওপর দিয়ে এত ধকল গেল, আবার এখন ওপর নিচ করবে, তার চেয়ে বরং কটা দিন ও নিচেই কোনো একটা গেস্ট রুমে থাকুক না। হ্যাঁ, সেটাই বেটার। প্রিয়া, চল দাদা ভাই, চলো দাদা ভাই, চলো ভাই। আমার ঘরে এক কাপ চা দিয়ে যা। হ্যাঁ, দিচ্ছি।
সূর্য বলছি চলো আমরাও চেঞ্জ করে তুমি একটু রেস্ট নাও, হসপিটাল থেকে এলাম তো, চলো। চলো চেঞ্জটা করেই ফেলি। দাঁড়াও, ওষুধগুলো বুঝিয়ে দিই। অনন্যা, এর মধ্যে প্রেসক্রিপশনটা রয়েছে আর সব ওষুধ এখানেই লেখা আছে। ওষুধগুলো ভিতরে আছে, কখন কোনটা খাবে, সকালে কোনটা, দুপুরে কোনটা, খাওয়ার পরে কোন। অনন্যা, তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে দেখছি তুমি অন্যমনস্ক, মুখটা ভার করে রয়েছো। এতদিন বাদে স্যার বাড়িতে ফিরে এলেন, তোমার মুখে হাসি নেই কেন বলো তো? কি হয়েছে? আমার ভালো লাগছে না শ্যামলী। কেন, কি হয়েছে? আমাকে তো বন্ধু মনে করো, বলো আমায় কি হয়েছে। আসলে শ্যামলী, আমার মনে হচ্ছে অনেকে যে ভালোবাসাটা ডিজার্ভ করে সেটা আমি ওকে দিতে পারছি না। আমার মনে হয় কি বলতো, আমি সেটা দেওয়ার ক্ষমতাই রাখি না। এসব তোমার কেন মনে হচ্ছে অনন্যা? হঠাৎ করে তুমি এসব ভাবছো কেন? ও, বুঝতে পেরেছি, আমি দণ্ডি কেটেছি বলে, তাই তো? মানে তুমি যে দণ্ডিটা কমপ্লিট করতে পারোনি সেটা আমি শেষ করেছি বলেই তোমার এরকম মনে হচ্ছে, তাই তো অনন্যা? না গো, আমি সেটা বলতে চাইনি। আসলে আসল কারণ এটাই অনন্যা। আমি তোমাকে বুঝিয়ে বলি, দেখো অনন্যা, আমি ডুয়ার্সের মেয়ে। পাথরের রাস্তা বেয়ে ওঠানামা করা আমার অভ্যেস রয়েছে, অনেকটা দূরে গিয়ে জল বয়ে আনা আমার অভ্যেস রয়েছে, শারীরিক কষ্ট করা অভ্যেস আছে আমার, আমি কষ্ট করতে পারি। আর তুমি শহরের মেয়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে, তোমার সেই অভ্যেসটা নেই। তোমার বড় হয়ে ওঠাটা তোমার অপরাধ হতে পারে না অনন্যা। মানসিক চাপ সহ্য করে এতটা রাস্তা দণ্ডি কাটা সহজ কথা নয় অনন্যা, এটা পুরোটাই অভ্যেসের ব্যাপার। আমি কষ্ট সহ্য করতে পারি, আমার অভ্যেস আছে তাই আমি পেরেছি, তোমার অভ্যেস নেই তাই তুমি পারোনি। এর মধ্যে ভালোবাসার মাপকাঠি করতে যেও না, জটিলভাবে এত ভেবো না তুমি। এটা খুব সহজ ব্যাপার, খুব সাধারণ ব্যাপার, বিশ্বাস করো। দেখো অনন্যা, হয়তো আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আমি তোমাকে অনুরোধ করবো এত কিছু ভেবো না, প্লিজ ভেবো না। এতদিন পর তোমার বর তোমার কাছে ফিরে এসেছে, এটাই তো অনেক, বলো? আর তাকে এখন একদম সুস্থ করে তুলতে হবে, আর সে দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাই যাও, এখন স্যারের কাছে যাও, স্যারের পাশে থাকো। এখন তোমার মন ঠিক নেই, তাই আমি ওষুধগুলো তোমাকে পরে বুঝিয়ে দেবো। যাও, স্যারের কাছে যাও। যুক্তি দিয়ে তো তোমার সাথে লড়াই করে জেতা যাবে না শ্যামলী, কিন্তু আমার মন যে অন্য কথা বলছে। শুধুমাত্র শরীরের জোরে তুমি দণ্ডিটা কাটলে, এছাড়া আর কিচ্ছু না, অন্য কোনো কারণ নেই। অনন্যা বুঝলো তো, এই নিয়ে ওর মনে কোনো দ্বিধা থেকে গেল না তো? এইসব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দিও তুমি মহেশ্বর, সব ভালো করো, সব ভালো করো। সত্যি গো, তুমি বড় করিতকর্মা ছেলে বটে। কলকাতায় আসতে না আসতে কি একটা কাজ করলে, আর কত টাকা ঘরে তুললে। ঠিক সময় ঠিক জায়গাতে ঢিলটা মারতে হয়, বুঝলে? আমি তো না হয় বুঝলাম, কিন্তু যার বোঝার সে কি বুঝতে পারছে? সেই যে কবে ভুটানে গিয়ে বসে আছে, যা টাকা পাঠায় তাতে তো জলও গরম হয় না। আর এদিকে বউ মেয়েকে আমাদের বুঝতে হচ্ছে। হাতে কটা টাকা আসতে না আসতে আমাকে কথা শোনানো শুরু করে দিয়েছিস। শোন, বেশি উড়িস না, হ্যাঁ? কখন কি হয় শোনো, তুমি তুমি না একদম। স্যারের ফোন। হ্যাঁ স্যার, বলুন। অনিকেত মল্লিক বাড়িতে ফিরে এসেছে। কি বলছেন স্যার? হ্যাঁ, শোনো,
এবার এই কাণ্ডটা নিয়ে বাড়িতে জল খোলা হতে পারে, প্রয়োজনে পুলিশের হাঙ্গামা হতে পারে। তোমরা কিন্তু ভুলেও নিজেদের মুখ খোলার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর যদি মুখ খোলো তাহলে আমি কিন্তু ঠিক বড় উকিলের সাহায্য নিয়ে জাল কেটে বেরিয়ে যাব। তোমরা সবাই জেলে পচে মরবে, তখন কিন্তু আমি তোমাদের চিনতেও পারবো না। তাই সাবধানে দেখো। আচ্ছা। কি গো, কি হলো? তোমার মুখটা অমন শুকিয়ে গেল কেন? কদিন আগে অপারেশন হয়েছে, চোখে কষ্ট দিয়ে লাভ কি? এবার তো মাথা যন্ত্রণা করবে। সারাদিন বাড়িতে বসে থাকি, আর তো কোনো কাজ নেই আমার, একটু আমি বই পড়ছিলাম। সেটা বুঝলাম, কিন্তু একটু আলোটা নিভিয়ে তো গানও শুনতে পারেন, সবসময় পড়ার কি দরকার? ব্যাস শুরু হয়ে গেল খিটখিট করা। একটা সুযোগ পেয়েছেন আর অমনি আমাকে শাসন করা শুরু করে দিয়েছেন, তাই তো? শেষও বলতে পারেন। মানে কাল থেকে তো আমি আর এই বাড়িতে থাকবো না, তাই। কেন মানে আমি বাড়ি যাবো না? সেই তো, এখন তো এটা আপনার বাড়ি নয়, কেন সেটা বারবার ভুলে যাই আমি। শুনুন স্যার, একদম বাধ্য ছেলের মতো থাকবেন। হ্যাঁ, এটা খাবো না, ওটা খাবো না, এই মাংসের কোরমা খাবো, এসব কিন্তু একদম করবেন না। গুরুপাক খাওয়ার এখন একদম বন্ধ। ডায়েট দিয়ে দিয়েছে ডাক্তার, ডায়েট মেনে চলতে হবে। এই ধরুন সবজি ডাল, স্যুপ, একটু ভাত, একটা রুটি, এভাবে চলতে হবে, ঠিক আছে? উল্টোপাল্টা খাওয়ার কিন্তু একদম না। আর ওষুধগুলো সময় মতো করে খাবেন। ওই টেবিলের উপর রেখে দাও, খেয়ে নিচ্ছি পরে, ওসব করে চলবে না। টেবিলের উপর খাবার পড়েই রয়েছে, ওষুধ পড়ে রয়েছে, আপনি খেলেন না, এরকম করলে কিন্তু একদম চলবে না। অনন্যার কথা মেনে চলবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো রোয়াবি চলবে না কিন্তু, হ্যাঁ, আমি বলে দিয়ে গেলাম। এবার আমি আসি। শ্যামলী, এই যে গড়গড় করে এতগুলো কথা বলে গেলেন, তা আপনার কথা মানা হচ্ছে না হচ্ছে না এটা জানবেন কি করে? বারে, আমি কি অনন্যার সঙ্গে যোগাযোগ রাখবো না বলে মনে হচ্ছে আপনার? আমি অনন্যার থেকে পাই টু পাই খবর নেবো আপনি ঠিকমতো থাকছেন কিনা, আমার কথা শুনছেন কিনা। হ্যাঁ, আমার খবর নিয়ে কি লাভ? উত্তর নেই তো আপনার কাছে, কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। এত কথা কেন বলছেন বলুন তো? আপনি একটু রেস্ট নিন না। রেস্ট নিন, আমি এখন যাই। কেন তো কষ্ট করলেন আমার জন্য? মন্দিরটা তো আমি চিনি, আমি গিয়েছিলাম ওখানে, ওই রাস্তাটা আমার চেনা। কেন আমার জন্য এত কষ্ট করে ওখানে ডন্ডি কাটলেন? কেন ডক্টরকে তার ছেলের বিয়ের আসর থেকে কিডন্যাপ করে তুলে আনলেন? কিসের জন্য বলুন, কেন? আপনিও তো আমার জন্য করেছিলেন স্যার। কেন করেছিলেন? বন্ধুর জন্য বন্ধুই তো করবে স্যার। দেখুন স্যার, আমার বন্ধুটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করবে আর আমি অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখবো আর হাত কামড়াবো, সেটা হয় না স্যার, সেটা কখনোই হতে পারে না। আপনি আমি দুজনেই কিন্তু একই ধরনের মানুষ, দুজনেই কিন্তু দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়াই করায় বিশ্বাসী। মরার আগে আমরা মরি না স্যার, আর মাঠে নামার আগে আমরা হেরেও বসে থাকি না। তাই এই লড়াইটা আমাকে করতেই হতো। আপনি আমার জন্য করেছিলেন, আমিও আপনার জন্য করেছি, আর আজ আমি খুব খুশি।
আপনি বাড়ি ফিরে এসেছেন, এতেই আমার শান্তি। এই যে বাড়ির লোকগুলোর মুখে হাসি দেখছি না, এতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। তাই আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই স্যার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার এইটুকুই চাওয়া। এবার আমি আসি স্যার, না হলে না অটো আর পাবো না। আসছি স্যার। তুমি কোথাও যাবে না শ্যামলী। কি বলছেন ম্যাডাম? কোথাও যাবো না মানে? আমাকে তো বাড়ি ফিরতেই হবে। কদিন পরে ফিরবে শ্যামলী। দেখো অনির এত বড় একটা অপারেশন হয়েছে, এখন তো ওর খুব যত্নের প্রয়োজন, বলো। আর ডাক্তার তো বলেইছেন এইসব এত এত কমপ্লিকেটেড অপারেশনের পরে ইনফেকশন হওয়ার হাই চান্সেস থেকে যায়। ঠিক সময় ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে, একটা ওষুধও মিস হলে চলবে না। আর আমার ছেলেকে তো তুমি খুব ভালো করেই চেনো, সে না রেস্ট নেবে, না খাবার খাবে, না ওষুধ ঠিক সময় খাবে না। শ্যামলী, আমি কোনো রিস্ক নিতে পারবো না। কিন্তু ম্যাডাম, শ্যামলী, মা আমাকে বলেছে অনিকেত খুব অবাধ্য, কারোর কথা শোনে না। শোন প্লিজ, যাও না, থেকে যাও। কিন্তু অনন্যা, আমার হ্যাঁ। থানা থেকে একটা সাংঘাতিক খবর পেলাম। কি খবর? অনন্যা ম্যাডামের গাড়ির ব্রেকটা কাটা ছিল। গাড়ির ব্রেক কাটা ছিল? হ্যাঁ, পুলিশদের এটাই দাবি যে এটা কোনো গাড়ির প্রবলেম বা ব্রেকের প্রবলেম নয়, কেউ ইচ্ছা করে ব্রেকটা কেটে দিয়েছে যাতে এই অ্যাক্সিডেন্টটা হয়। কি বলছো তুমি মন্দার? এক মিনিট। ওই গাড়িতে তো স্যারের যাওয়ার কথা ছিল না? যাওয়ার কথা ছিল আমার। হ্যাঁ তাই তো। তার মানে কেউ অনন্যাকে মারতে চায়। অনন্যাকে কে মারতে চাইবে? এটাই তো বুঝতে পারছি না। আবার অরু দাদা, এবার আমি এর শেষ দেখেই ছাড়বো। এই শ্যামলী, তুই নবীন বাবা ঘরে যাচ্ছিস তো? হ্যাঁ, 1 মিনিট দাঁড়া, জাস্ট 1 মিনিট দাঁড়া, আমি আমার ঘর থেকে বন্দুকটা নিয়ে আসি। না সিরিয়াসলি বলছি, আজ কিন্তু না গুলি মেরে খবরি উড়িয়ে অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আস্তে 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 কথা বল। প্রমাণ ছাড়া আমি আর অরু দাদাকে চার্জ করবো না। আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু প্রমাণ জোগাড় করবো কিভাবে শ্যামলী? আমরা জাস্ট ভাবতেই পারছি না, আমার জন্য ওর নামে ধরা পড়ে গেছে ফলে এইভাবে আমাকে মারার চেষ্টা করলো। আর আমি অনিকেতকে গাড়ি নিয়ে যেতে, আমার জন্য অনিকেত এই অবস্থা। না, এসব কি বলছো আজে বাজে কথা? উনি সবকিছু করতে পারেন। ঠিক বলেছো, এবার ওনাকে ছাড়া যাবে না, কিছু একটা করতেই হবে। সেটাই, কালই আমরা সার্ভিস সেন্টারে যাবো। কিন্তু শ্যামলী, সার্ভিস সেন্টারে গিয়ে কি হবে? দেখ, পুলিশ যদি কারোর উপর সন্দেহ করতো বা কাউকে ধরতো, তাহলে তো আমাদের জানাতো সার্ভিস সেন্টার থেকে, তাই না? পুলিশের উপর ভরসা করলে চলবে না মন্দার। আমি নিশ্চিত ওই সার্ভিস সেন্টারেই গাড়ির ব্রেকটা কাটা হয়েছে, আর সেটা অরু দাদাই করিয়েছে। কাকে দিয়ে করিয়েছে, কিভাবে করিয়েছে, সেটা আমাদের কি বের করতে হবে। হ্যাঁ, আর অরুণাবতা নিশ্চয়ই আইনের ফাঁকগুলো জানে, সেভাবে কাজটা করেছে। সেই জন্যই আমাদের পুলিশের রুটিন মাফিক তদন্তের বাইরে গিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। আর সেই প্রমাণ নিয়ে আমি ডিরেক্ট অরুণাভ ভৌমিককে চার্জ করব। আর সেই কারণেই আমি কালই যাব সার্ভিস সেন্টারে। আমিও যাব। হ্যাঁ, আর বলার তো কিছু নেই, আমি সবসময় তোর সাথে আছি। আপনাদের যদি কিছু জানার থাকে তো পুলিশের কাছে গিয়ে জানুন না। আমার যা যা বলার ছিল আমি পুলিশকে সমস্ত কিছু বলেছি। এই যে দুবার করে কৈফিয়ত আমি আপনাদেরকে কেন দেবো বলুন তো? প্লিজ যান ম্যাডাম এখান থেকে, প্লিজ যান। আরে আপনি শুনুন। দেখ, আমার না আমার মনে হচ্ছে এই লোকটা নিশ্চয়ই কিছু জানে, মানে সত্যিটা ইনি জানে, তাহলে এরকম রাগ দেখি পালিয়ে যাওয়ার কি কারণ?
না তুই বল, আমরা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে এসেছি, তো ঠান্ডা মাথায় কথা বলাই যেত, তাই না? হ্যাঁ, আমার সেটাই মনে হয়, কিছু একটা লোক আছে জানি তো, তাই জন্য পালিয়ে গেল। আমিও একমত। আমাদের না এখন ভান করতে হবে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে যাব না। আমরা আশেপাশেই খুঁজে দেখব এই লোকটার মুখ খোলানোর মতো কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। তিনজনে আছি যখন, নিশ্চয়ই কিছু পাবো। চলো। থানা থেকে গাড়িটা রিলিজ করিয়ে নিয়ে চলে এলো। গাড়ির ব্রেক শু কাটা ছিল সেটা জানতে পেরে গেল। একটা গোটা দিন কেটে গেল, কিন্তু এখনো শ্যামলী আমাকে চার্জ করলো না। কেসটা কি হচ্ছে বলো তো? তাহলে কি ওরা পুলিশের তদন্তের উপরে ভরসা করছে? আই ডোন্ট থিংক সো। শ্যামলী আর অনন্যা দুজনেই খুব বুদ্ধি ধরে। এত বড় একটা ঘটনার পর ওরা শুধুমাত্র পুলিশের উপর ভরসা করবে, ইটস কোয়াইট আনন্যাচারাল। ট্রু। আচ্ছা অরুণাভ, কোনোভাবে ওরা ওই খোকনের ট্রেস পাবে না তো? মনে তো হয় না। দেখো, ওই সার্ভিস সেন্টারে খোকনের কোনো আইডেন্টি ডকুমেন্টস নেই। আর ওকে আমি এমনিতেও ওই সেন্টারে সিসিটিভি অ্যাঙ্গেলগুলো খেয়াল রাখতে বলেছিলাম। আমি নিজে ওকে ফোন করে একটু ভয় পাইয়ে দিয়েছি। আর যাই হয়ে যাক, ওরা খোকনের ট্রেস কোনো মতেই পাবে না। থ্যাংক গড। অরুণাভ, তাহলে তুমি অযথাই টেনশন করছো। একদম টেনশন করো না, পুলিশ কিছুদিন তদন্ত করবে, তারপর হাল ছেড়ে দেবে। তুমি এই কদিন জাস্ট একটু ক্যাজুয়াল থাকো, ওকে? সেটি তো থাকতে চাই তৃষা, কিন্তু কেন জানি না শ্যামলীকে আমি বিশ্বাস করতে পারি না। আর ওই অনন্যাকেও করতে পারছি না। শোনো, যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু ওদের দুজনকেই চোখে চোখে রাখতে হবে।